জিয়া ভাই, আমার আজকের পয়েন্ট, টকিং পয়েন্টটা ছিল, কোন একটা মানুষ যদি কারো কাছে জিম্মি থাকে এবং কোন একজন ব্যক্তি যদি কোনো অন্য একটা দেশ, অন্য একটা ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে থাকে, ওই লোকটা তার পেশাগত দায়িত্ব পালনে কতটা এফেক্টিভ হয়। ইনডিরেক্ট উত্তর দেওয়ার দরকার নাই, আমি ডিরেক্ট যাচ্ছি আলোচনাটাকে শর্টকাট করার জন্য। আমার বাংলাদেশের কোন সচিব, বিচারক জেনারেল, এমপি বা মন্ত্রী, এরা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে জিম্মি থাকে, তারা জিম্মি কথাটাকে আমি একটা বাংলাদেশের বা ভাই আমাদের শ্রদ্ধা ভাজন দর্শকদের যদি আমি বোঝাতে চাই, জিম্মির অর্থ হচ্ছে কয়েদ। কয়েদ করে রাখা কথাটা বলা হবে না, ইংরেজিতে বলি আমরা হোস্টেজ। কাউকে যদি জিম্মি করে রাখে, ওই ব্যক্তি এফেক্টিভলি তার দায়িত্ব পালনে সক্ষম কিনা, সে দেশপ্রেমিক হতে চাইলেও হতে পারে কিনা, সে দায়িত্ব পালন করার মতো মানসিকতা থাকলেও সে এটা করতে পারে কিনা। ব্রিগেডিয়ার জিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সকল দর্শক শ্রোতাদের সালাম এবং শুভেচ্ছা দিয়া আজকে আমি আমার মতামত দিচ্ছি। প্রশ্নটা খুবই সরাসরি এবং এটার উত্তরও আশা করি বাকি মানে এড়িয়ে যে বা ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রথম কথা হলো, আপনি যদি জিম্মি থাকেন, এটা আপনি তার চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারবেন না। দিস ইজ ফার্স্ট থিং। এটা আমি আপনাকে এর আগেও আপনার শোতে আমি বহুবার বলেছি। সাহস একটা খুবই রেয়ার আইটেম। এটা কিন্তু সব মানুষের কিন্তু সাহস হয় না। সাহস দুইটা কারণে হয়। একটা হলো যদি আপনার যদি সততা নিয়ে, সেটা ব্যক্তিগত সততা, চারিত্রিক সততা, নীতিবোধ, এগুলি যদি আপনার খুব শক্ত থাকে এবং আপনি এখানে যদি কোনো রকম নমনীয় ভাব না দেখান। আমি এরকম অনেক আমার চাকরিকালে 30 বছরের অভিজ্ঞতায় আমি অনেককে দেখেছি যারা এক বিন্দু মাত্র নিজেদেরকে কখনো কোনো কর্তৃপক্ষের কাছে নিজেদেরকে সঁপে দেয়নি এবং তারা খুব শক্ত কথা বলতে মানে অভ্যস্ত, এবং তার জন্য তারা অনেক রকম ভোগান্তি হয়েছে তাদের, কিন্তু তাতেও তারা কিছু মনে করেনি। তারা মনে করে যে তাদের এই সততাকে বিসর্জন দিয়ে আপোষ করে বেঁচে থাকার কোনো মানে নেই। সুতরাং যেই আপোষকামী হবে, যার কাছে এই দুর্বলতা আছে, সে কখনোই শক্তভাবে তার ক্লায়েন্টের কাছে চোখ তুলে তাকাতে পারবে না। ক্লায়েন্টের কাছে সে সাবমিসিভ হবে। এখানে ক্লায়েন্ট বলবো এই জন্য, বিকজ যে তথ্যটা আপনি উত্থাপন করলেন, ইট ইজ এ রিলেশন বিটুইন দি ক্লায়েন্ট অ্যান্ড কাস্টমার অ্যান্ড দি সার্ভিস প্রোভাইডার। সো এখানে হলো এই যিনি যাদের কথা আপনি বলছেন, দে আর দি সার্ভিস প্রোভাইডার, আর যে আপনাকে ক্যাপটিভ করে রেখেছে সে হচ্ছে আপনার ক্লায়েন্ট। তো আপনি ক্লায়েন্টের এগেনস্টে কখনোই যেতে পারবেন না। তো এটা কথাটা খুবই পরিষ্কার, এবং আমরা এই দৃশ্য রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে দেখেছি। সুতরাং এটা এমন নতুন কিছু না। এমনও তো মানুষ আছে জিয়া ভাই, ধরেন আমাকে জিম্মি করে রেখেছে, কিন্তু আমার দেশের সামনে, আমার দেশের জন্য দায়িত্ব পালনে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। এমনও কি চরিত্র থাকতে পারে না, আমি ঘুরে দাঁড়িয়ে বলবো ওর মায়েরে বাপ আমারে যা রাখছে জিম্মি করছে, আমি আমার কাজ করব। যদি আমার আকাম কুকাম বাইরে আসে, আমি দেশবাসীর কাছে মাপ চেয়ে নেব, কিন্তু আমি দেশের বিরুদ্ধে করব না। এমন দুই একটা চরিত্র হইতে পারে কিনা, থাকতে পারে কিনা? হ্যাঁ, সবচেয়ে বড় 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 উদাহরণ তো বিল ক্লিন্টন এন্ড মনিকা লিউন্সকি। ব্যঙ্গ। সে কি করলো, পুরো আমেরিকাবাসীর কাছে ক্ষমা চাইলো এবং বলল যে আমি প্রেসিডেন্ট হিসেবে দিস ওয়াজ এ সিরিয়াস মিসকন্ডাক্ট, এবং আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমার এই কর্মকাণ্ডের কারণে। এর থেকে বড় এক্সাম্পল আর তো দরকার নেই আপনার। ইফ আমেরিকান প্রেসিডেন্ট ক্যান বেগ এক্সকিউজ ফ্রম হিজ পিপল, এরকম একটা কনসাস একটা মানে যে দেশের অলমোস্ট 100% লোক পলিটিক্যালি কনসাস, মোর দেন 90% লোক শিক্ষিত ইন ট্রু সেন্স, তারা যদি তাদের কাছে যদি তিনি মাপ চেয়ে নিতে পারেন, যার পলিটিক্যাল প্রাইস ইজ মাচ হায়ার দেন বাংলাদেশ। বাংলাদেশে তো আপনি যদি রাষ্ট্রপতি এরশাদের কথা চিন্তা করেন, এটা সর্বজন স্বীকৃতি ছিল, মুখ ফুটে বলে নাই, বাট উনি কি করেছেন? উনি তো ই ডিড নট ডু এনিথিং, মানে সে তার মতো করে চলেছে। বাট তার মানে এই না যে সে যে একেবারে সব ভালো কাজ করছে, আমি তা বলছি না। তার অনেক দুর্বলতা ছিল,
হয়তো অনেক কাজ উনি করতে পারেন নাই ওনার এই দুর্বলতার কারণে, বাট অন দ্য কন্ট্রারি আপনি প্রেসিডেন্ট জিয়ার দিকে তাকায় দেখেন, উনি তো কোনো কিছু ছাড় দেয় নাই, কোথাও কোনো ছাড় দেয় নাই। কারণ ওনার সাহসের মূল মন্ত্র কি ছিল? দুইটা জিনিস আমি আপনাকে আগেও বলেছি, এটা একটা সততা, যেটা হলো পার্সোনাল অনেস্টি, সেকেন্ড হলো ভেরি স্ট্রং মরাল কারেজ। এই দুটো মিলেই কিন্তু মানুষের সাহস হয়, তখন কিন্তু আর আপনি কিছুকেই পরোয়া করেন না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে ওই যে ভাই একটা এক্সাম্পল দিল যে শিকল বেঁধে যদি না ছেড়ে দেন সাঁতার কাটতে পারবে না, ভাই শিকলটা খুলে দেন না, শিকলটা খুলে দেন, লেট হিম বি ফ্রি। দায়িত্ব দেওয়া দরকার কি তাকে? তারেক রহমানকে নিয়ে যদি কারো কোনো কিছু বক্তব্য থাকে, বলার থাকে, তারেক রহমান এটা নিয়ে চিন্তা করা উচিত না। আমি আপনাকে আগাম বলে দিই, দর্শকদের পক্ষ থেকে আমি তাকে মাফ করে দিলাম, তার যা আছে, যত রকম দোষ আছে, ইউ রিস্টার্ট। এটা একটা নতুন লাইফ, তো বাংলাদেশ তার দ্বিতীয় জীবন দেখছে, বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা দেখছে। আমি আপনাকে একটা কথা বলি যে এই যে পুরো ব্যাপারটা, হ্যাঁ, যে এটা কিভাবে হলো, এটা লোই ইনস্টিটিউট, অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউট, আমি জানেন কিনা জানি না, সিডনিতে একটা ইনস্টিটিউট আছে, নাম হলো লোই ইনস্টিটিউট। এই লোই ইনস্টিটিউটের কথা হলো যে মোদি এবং ভারত বাংলাদেশের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলিকে মানে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে এবং তাদেরকে রীতিমতো হাসিনার অধীনস্থ করেছে। এবং তারা এটার উদ্দেশ্য ছিল প্রথমত দুইটা, একটা হচ্ছে হাসিনাকে রেখে তার সকল উদ্দেশ্য হাসিল করা। তো এই কাজটা যখন করতে গিয়েছে তখন তো সবাই এর মধ্যে জড়িয়ে গেছে, এক একজন এককভাবে তারা দোষী সাব্যস্ত হয়েছে বা তারা অপরাধী হয়েছে। এবং এই অপরাধ থেকে মুক্তির জন্য তারা তাদের সবকিছু, একটা মানুষ যখন ডুবতে থাকে তখন সে চেষ্টা করে এক খড়কুটো ধরে বাঁচার জন্য। এখন যা দেখছেন আপনি, এটা হলো খড়কুটো অ্যাটেম্পট। বাট আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে দিতে পারি, বাংলাদেশের মানুষ কিন্তু আর এই সমস্ত ক্যারেক্টার কিন্তু আর দেখতে চায় না। তুমি যা করো ব্যক্তিগতভাবে করো না কেন, এখন একটা জেনারেশন আসছে, যে জেনারেশন পার্সোনাল প্রবলেম নিয়ে দে আর নট কনসার্ন, দে আর ইন্টারেস্টেড অ্যাবাউট দেম, দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপল অ্যান্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, দ্যাটস ইট। সুতরাং এর জন্য যদি আপনাকে মাফ চাইতে হয়, ভাই আপনি তো জনগণের ভোটেই আসছেন, জনগণের কাছে ক্ষমতায়, তাই না? আপনি ওই অপরাধটা আপনি সেকেন্ড টাইম করবেন না, দ্যাটস ইট। ওকে, আপনার একটা ডক্টর নরসের একটা কথা বলছে, এই কথাটাকে যদি আপনি একটু এলাবোরেট করেন। আপনি নিয়োগকর্তা, আপনি জানেন এরা ভারতের কাছে জিম্মি, এবং আপনি জানেন ওদের হাত পা শিকল দিয়ে বাঁধা, এরপরে আপনি তাদেরকে অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী বানান কি করে? তাইলে নিয়োগকর্তার অবস্থানটা কি? ডক্টর নরসের কিন্তু স্ট্রেট ওই জায়গায় হিট করে বলেছে, তাইলে নিয়োগকর্তাও তাহলে নিয়ন্ত্রিত অন্য এক জায়গা থেকে, তিনিও জিম্মি। এই কথাটাকে আপনি কিভাবে দেখবেন? নিয়োগকর্তার সবচেয়ে বড় নিয়ন্ত্রণ হলো জনগণ, জনগণের থেকে বড় নিয়ন্ত্রক আর কেউ নাই। সুতরাং আমি এটাই তো বললাম আপনাকে যে জনগণকে যে ভাই বেয়াদবি নিয়ে না, এটা বইয়ের কথা, এটা থিওরির কথা, এবং এটা ডেমোক্রেসির কথা, এটা রাষ্ট্রবিজ্ঞানের কথা, কথার সাথে আমি ডিসএগ্রি মোটেও করি না। অফকোর্স জনগণই তো তাকে ইলেক্ট করে, কিন্তু ওই প্রসঙ্গটা বাদ, জনগণ ইলেক্ট করে আর বাংলাদেশ বর্তমান সরকারকে ইলেক্ট করেছে কি করে নাই, এই প্রসঙ্গটা আজকে আমি টানবো না। কিন্তু আপনাকে যেই নির্বাচিত করে, ধরেন জনগণই ভোট দিয়ে নির্বাচিত করছে, করার পরে আপনি এমন একটা লোককে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছেন, আপনি জানেন তার হাত পা বাঁধা, শিকল দিয়ে বাঁধা, এরপরে আপনি তাদেরকে পুকুরে নদীতে নামায় বলছেন সাতটা। এখানে একটা আমি এটা একটু এক্সপ্লেইন করি আমি আপনার এই ব্যাপারটা আমি কেন বলছি। সেটা হলো, প্রথম কথা হলো জনাব তারেক রহমান রাজনীতিতে অনেক আগে এসছেন, রাজনীতি সম্বন্ধে উনি জানেন। রাজনীতি আর রাষ্ট্র পরিচালনা কিন্তু দুই ব্যাপার। রাষ্ট্র পরিচালনায় যে আপনি যে একটা যোগ্য লোককে আপনাকে নিয়োগ দিতে হবে, যোগ্য লোকের আপনার যোগ্য লোক চেনার যে আপনার এটাকে কি বলে, এটাকে বলা হয়, এটাকে আমি যেটা বলা হবে যে আপনার ইনটিউশন যেটা,
এই ইনটিউশনটা জানার জন্য কিন্তু আপনাকে এই প্রশাসনিক জগতে কিন্তু একটু নাড়াচাড়া, একটু বিচরণ করতে হবে। সুতরাং এই যে লোকগুলিকে সিলেক্ট করা হয়েছে, এটার জন্য তারেক রহমানের ব্যক্তিগত সিলেকশন থেকে আমি মনে করি তাকে যারা উপদেশ দিয়েছেন তারা একটা বিরাট ভূমিকা পালন করেছেন। প্রশ্নটা হচ্ছে এই জিম্মি কারা? যারা নাকি উপদেষ্টা তারা কি জিম্মি, না স্বয়ং প্রধানমন্ত্রী? স্বয়ং প্রধানমন্ত্রীর ব্যাপারটা আমি গ্রহণ করতে চাই না এই কারণে, সেটা হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী একটা হলো দেশে ছিলেন না, ছিলেন উনি যে লন্ডনে। দুই নম্বর হচ্ছে যে তার যে জনপ্রিয়তা, তার মা এবং তার পিতার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাকে কিন্তু পুঁজি করেই কিন্তু এখানে আসছেন। এবং এই মুহূর্তে উনি যদি মানুষের চোখের ভাষা উনি যদি না বুঝতে পারেন, মানুষের কিন্তু চোখের ভাষা বোঝার ক্ষমতা কিন্তু রাজনীতিবিদের একটা প্রধান কাজ। এবং উনি প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ তাকে কিন্তু এই চোখের ভাষাটা কিন্তু প্রকাশ করেছে, এবং অনেকে কিন্তু খুব পয়েন্ট ব্ল্যাঙ্কে মুখেও বলেছে। এবং কয়েকদিন আগে জুলাই উপলক্ষে যে উনি যে অনুষ্ঠান করেছে, সেখানে কিন্তু তার দলের কর্মকর্তারা, এটা কিন্তু বিএনপির কিন্তু এইরকম দলীয় প্রধানের সামনে, অ্যাটলিস্ট বেগম খালেদা জিয়ার সামনে এইভাবে কথা বলার সাহস কিন্তু খুব কম লোক দেখিয়েছে। তার মানে ভাই, দিস ইজ 226, মানে 2026। এটা 1991 না, এটা 2001 না, এটা 1988 না, 84 না, 77 না। এই ভাষাটা যদি প্রধানমন্ত্রীর মতো একজন রাজনীতিবিদ, যাকে সবচেয়ে প্রজ্ঞাবান ধরা হবে, প্রধানমন্ত্রী একটা রাষ্ট্রের, যে একটা দলের যিনি প্রধানমন্ত্রী হন, তিনি হন সবচেয়ে প্রজ্ঞাবান ব্যক্তি। এই প্রজ্ঞাবান ব্যক্তি যদি উনি এই সিগন্যাল না বোঝেন, এখন ওনার দুই হাতে দুইটা, এক হাতে হলো জনগণের সেই এখনকার ভাষা এবং তাদের চেহারা, আর একদিকে হলো ওনার যে যদি কোনো দুর্বলতা থেকেও থাকে সেইটা ওনার এখন ওয়ে আউট করতে হবে, যে উনার অ্যাকচুয়ালি ওনার যে জোরটা কোথায়, উনি কোথায়, কোন দিকে উনি ঝুঁকবেন, উনাকে নিজেকে বাঁচাবেন নাকি উনার মানুষকে, এই যে কোটি কোটি মানুষ যে তার দিকে তাকায় আছে তাদেরকে বাঁচাবেন। উনি যদি ইভেন তাদেরকে ইন কনফিডেন্সও তাও নিতে পারেন, উনি একটা সেগমেন্ট করে নিয়ে যে তাদের সঙ্গে ইন কনফিডেন্স এটা বলতে পারেন যে দিস ইজ হোয়াট ইট ইজ, এবং আমি এই জায়গায় আমি আটকে আছি, ইউ হ্যাভ টু হেল্প মি আউট টু রেস্কিউ ফ্রম হিয়ার, নাহলে দেশ বাঁচবে না। ভাই, একটা রাজনীতিবিদ যদি সে মন খুলে তার সহকর্মীদের সাথে কথা না বলতে পারেন, তার সমস্যা, প্রবলেম কি জানেন, আমাদের দেশের রাজনীতিবিদরা সাধারণ মানুষকে সবসময় বোকা ভেবে এসেছে। তারা মনে করছে তারা বোধহয় কিছুই জানে না। বাংলাদেশের একজন খুবই নিম্ন আয়ের মানুষ, যিনি খুবই মাঠে হেঁটে মানে খেটে খাচ্ছে, সেও কিন্তু এই বিষয়গুলি কিন্তু এখন বোঝে, কারণ এটা নতুন কোনো কিছু না। সুতরাং আপনি কাউকে চোখে ধুলো দিয়ে আপনি কিছু করার কোনো সুযোগ নাই। এবং দিস ইজ দ্য অনলি রিজন দ্যাট দিস গভর্নমেন্ট ইজ ফেসিং ট্রাবল, বিকজ তারা ধুলো দিতে চাচ্ছে কিন্তু দেখছে যে এই ধুলো কাজ করতেছে না। ওকে, এই জন্যই কিন্তু এই অবস্থা। তারেক রহমান জানে না, ডিজিএফআই জানে না, এনএসআই জানে না, সিআইডি জানে না, এটা আমাকে বিশ্বাস করতে বলেন। এবং এগুলো জানার পরে তারেক রহমানের কাছে প্রোফাইলটা দিচ্ছে। তারেক রহমান জিয়া সন্তান, তারেক রহমান খালেদা জিয়া সন্তান, তারেক রহমানের আক্কল জ্ঞান আছে, সে রাজনীতি জানে, সে দেশপ্রেম জানে। যদি আমি জিয়া ভাই জিজ্ঞাসা করি, আপনি তারেক রহমানকে, আমি আর আপনি ব্যক্তিগতভাবে না জানলেও আপনি তো আমারে বলেন তো, তারেক রহমান এটা জেনে শুনে তারপরে এই আমির খসরু আর সালাউদ্দিনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এত একটা মন্ত্রণালয় উনি এই দায়িত্বে দিচ্ছেন, আপনি এটা মনে করেন? না, মনে তো করি না বলেই তো, সেই জন্যই তো অবাক যে একটা মানুষের যদি আপনার উইকনেসেস গুলি আপনি জানা থাকে, যে আপনি জানেন যে ফাংশন করতে পারে না। তবে একটা জিনিস কি, যে এখন তো ধরেন 17ই ফেব্রুয়ারি সরকার গঠন করেছে, আজকে হলো আপনার জুলাই মাসের 8 তারিখ। তো আপনি যদি আজকে এই কি বলে আপনি 5 মাসের মধ্যে যদি আমি ইভ্যালুয়েট করতে চাই, তা আসলে যদিও আমরা করছি না, এটা আমরা এই কথাগুলির বলার উদ্দেশ্য হলো যে আমরা বারবার ওনাকে স্মরণ করিয়ে দেওয়া যে ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট পিপল উইথ ইউ।
You have the wrong people with you. So find out the right people.